বলা হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে। দেহ ও মন ভালো থাকলে বাড়ে কর্মদক্ষতা। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হ্যালো ডক্টরে। আপনাদের সাথে আছি রিদওয়ান আহমেদ। আমাদের আজকের আলোচনার বিষয় দীর্ঘস্থায়ী কিডনি রোগ, কারণ, ঝুঁকি ও চিকিৎসা। দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের কিডনি রোগ বিভাগের অধ্যাপক ডাক্তার নাজনীন মাহমুদ। আসসালামু আলাইকুম। স্ক্রিনে দেখানো নম্বরে আপনারাও ফোন করে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা কিডনি রোগ নিয়ে আলোচনা করতে চাই, বিশেষ করে কিডনি অকেজো হয়ে গেলে আসলে কি করতে হয়। তার আগে একটু জানতে চাই যে কিডনি রোগের সঙ্গে তো ব্লাড প্রেশার, ডায়াবেটিস, অন্যান্য রোগেরও সম্পর্ক আছে। এই বিষয়গুলো যদি একটু বলতেন, যে আমি যদি বলি যে ডায়াবেটিস পেশেন্টের আসলে কিডনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু? ধন্যবাদ। আসলে কিডনি রোগ যে স্থায়ীভাবে কিডনি অকেজো, সেটার প্রধান তিনটা কারণের একটা কারণ হচ্ছে ডায়াবেটিস, এবং বাকি দুটা কারণ হচ্ছে হাইপারটেনশন, ব্লাড প্রেশার বেশি থাকা, এবং ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। এই তিনটা প্রধান কারণেই স্থায়ীভাবে কিডনি অকেজো হয়। এখন ডায়াবেটিস একটা পেশেন্টের যদি 10 বছর 15 বছর ডায়াবেটিস থাকে এবং সেই ডায়াবেটিসটা যদি ওয়েল কন্ট্রোল না থাকে, ওয়েল কন্ট্রোল বলতে আমরা বুঝি HbA1c, 4 মাসের একটা গড় সুগারের মাত্রাটা HbA1c 6%, 6%-এর মধ্যে থাকতে হবে। যদি 6%-এর উপরে থাকে, 7%, 8%, 9%, যত বেশি থাকবে তত তার কিডনি তাড়াতাড়ি ড্যামেজ হবে। এবং আমরা বলে থাকি যে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে অথবা সাধারণ মানুষের ক্ষেত্রেও যাদের প্রেশার আছে, ডায়াবেটিস আছে বা কোনো অসুখ নাই সেরকম মানুষেরও যেহেতু কিডনি খারাপ হতে 3 মাস সময় লাগে, 3 মাসের মধ্যে দুটা কিডনি পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে যেতে পারে। এবং লক্ষণগুলো eGFR 30%-এর নিচে না নামলে কোনো লক্ষণই প্রকাশ পায় না। সেই ক্ষেত্রে উচিত হচ্ছে বছরে 2 বার অ্যাটলিস্ট কিডনির পরীক্ষাগুলো করানো। অ্যাটলিস্ট যাদের ডায়াবেটিস এবং প্রেশার আছে তারা হচ্ছে অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও, কিডনি দিয়ে প্রোটিন যাওয়ার যে মাত্রা, সেই মাত্রাটা যদি 30-এর উপরে থাকে তাহলে তার কিডনি খারাপ হচ্ছে, এটা বুঝতে হবে। এটা বুঝতে হবে। তার মানে যারা ডায়াবেটিস যাদের আছে তারা বেশি ঝুঁকিপূর্ণ, এবং যাদের প্রেশার আছে তারাও খুব বেশি ঝুঁকিপূর্ণ। প্রেশারের সাথে কিভাবে মানে প্রেশারের সাথে রিলেটেড যাদের অনেক দীর্ঘদিন ধরে প্রেশার আছে এবং প্রেশারটা ওয়েল কন্ট্রোল না, যেমন আমরা বলি প্রেশার কন্ট্রোল, যাদের প্রোটিন যাচ্ছে কিডনি দিয়ে, প্রোটিন যাওয়ার মাত্রা অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও যদি 70-এর উপরে থাকে, 70 নর্মাল হচ্ছে, 30-এর নিচে বা প্রোটিন যাবেই না কিডনি দিয়ে। এবং একটা হাইপারটেনসিভ পেশেন্টের যখন প্রোটিনুরিয়া থাকবে তার প্রেশারটা 125 থেকে 125 উপরেরটা, নিচেরটা 75, এটার মধ্যে কন্ট্রোল করতে হবে। এবং তার চেয়ে বেশিও যদি প্রোটিন যায় তাহলে এর নিচে হচ্ছে কন্ট্রোল করতে হবে। যাদের দীর্ঘদিন ধরে ব্লাড প্রেশার কন্ট্রোল নাই এবং তারা জানে না যে হ্যাঁ একটা ওষুধে কন্ট্রোল না হলে আমাকে দুবেলা ওষুধ খেতে হবে, দুটো বা তিনটা ওষুধ খেতে হবে, তারা যদি জেনে না থাকে তাদেরকে অবশ্যই জানতে হবে যে প্রেশারটা ওয়েল কন্ট্রোল না থাকলে কিডনি খারাপ হবে। মানে প্রেশার আর ডায়াবেটিসটা খুবই প্রেশার ডায়াবেটিসটা কন্ট্রোল রাখাটা খুব জরুরি দরকার। আচ্ছা আচ্ছা। আর মানে প্রেশার ডায়াবেটিস ছাড়াও কি অন্যান্য ভাবে কোনোভাবে কিডনির সাথে, যেমন কিডনির সাথে রিলেটেড হচ্ছে বাইলেটারাল হাইড্রোনেফ্রোসিস যদি থাকে, দুইটা কিডনিতেই যদি অবস্ট্রাকশন থাকে, কিডনি থেকে প্রস্রাব বের হওয়ার রাস্তায় যদি কোনো স্টোন আটকায় যায়, কোনো অবস্ট্রাকশন থাকে, কোনো ইনফেকশন থাকে, অথবা দীর্ঘদিন যদি ইউরিনে ইনফেকশন থাকে, যেমন ফিমেল পোস্ট মেনোপজাল লেডিদের দীর্ঘদিন ইউরিনে ইনফেকশন থাকে, বারবার ইউরিনে ইনফেকশন হয়, সেটা ওয়েল ট্রিটেড হয় না, তা থেকে কিডনি খারাপ হতে পারে। আমাদের দেশে ওভার দ্য কাউন্টার ড্রাগ বেশি পাওয়া যায়, যেটা হচ্ছে কোনো প্রেসক্রিপশন ছাড়াই ওষুধের দোকান থেকে কিনে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ব্যথার ওষুধ দীর্ঘদিন ধরে খাচ্ছে একজন মানুষ। তার হাঁটু ব্যথা হলে ব্যথার ওষুধ খাচ্ছে, বা যে কোনো ব্যথায় সে ব্যথার ওষুধ খাচ্ছে কিডনি পরীক্ষাটা না করেই। এবং তার দেখা গেছে দীর্ঘদিন ব্যথার ওষুধ খাওয়ার কারণে তাদের ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হয়, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হয়ে ক্রনিক কিডনি ডিজিজ হয়। এর বাইরে হেরিডিটারি কিছু কিডনির ডিজিজ আছে, যেমন অটোসোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, কিডনির মধ্যে অনেকগুলো সিস্ট হয়, অ্যালপোজ সিনড্রোম, এটা একটা হেরিডিটারি ডিজিজ। এবং এটা এখন সময় বলা হয়ে থাকে যে কিডনি ডিজিজটা কিন্তু হেরিডিটারি, মানে আগে বলা হতো ডায়াবেটিস প্রেশার হেরিডিটারি, কিন্তু এখন কিন্তু কিডনি ডিজিজটা হেরিডিটারি, মানে বাবা মা ভাই বোনের যদি কিডনি ডিজিজ থাকে, চাচার থাকে, তাহলে আমার একটা সময় যদি আমার ওয়েল কন্ট্রোল ম্যানেজ না থাকে তাহলে আমার এক সময় কিডনি ডিজিজটা হবে। মানে এটা জেনেটিক্যালি এটা হচ্ছে একজন থেকে, মানে মার থাকলে বাবার থাকলে দেখা গেছে যে তাদের ছেলে মেয়েদেরও কিডনির সমস্যা থাকে, মানে হওয়ার পসিবিলিটি থাকে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা একটু স্থায়ী কিডনি ডিজিজের, মানে স্থায়ীভাবে কিডনি অকেজো যখন হয়ে যায়, সেটা আসলে কেন হয়?
এই কারণগুলো যেগুলো বললাম সেটা, আর হচ্ছে ধরেন একটা পেশেন্টের তার প্রেশার ডায়াবেটিস ওয়েল কন্ট্রোল না থাকার কারণে তার যে কিডনির যে ঝিল্লি, কিডনির কাজ তো ওয়েস্ট প্রোডাক্টগুলি শরীর থেকে বের করে দেয়া, পানি ওয়েস্ট প্রোডাক্ট এগুলো বের করে দেয়। কিডনি ওয়েস্ট প্রোডাক্ট বের করার সাথে সাথে দেখা যাচ্ছে কিডনি প্রোটিনও বের করে দিচ্ছে, যেহেতু তার ওই অসুখগুলো ওয়েল কন্ট্রোল না, কিডনি দিয়ে প্রোটিন বের হতে হতে একসময় কিডনি ফেলিওর হয়ে যায়। এবং এই ফেলিওরটা বাংলাদেশে প্রায় 4 কোটি মানুষের কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। 4 কোটি, 18 কোটি মানুষের মধ্যে 4 কোটি মানুষের কোনো না কোনো কিডনি রোগ আছে। তার মানে কি এই 16% মানুষের তো ডায়াবেটিসই আছে বাংলাদেশে, 16% মানুষের ডায়াবেটিস আছে। এই 16% মানুষের যদি 10% মানুষেরও কিডনি ফেলিওর হয়, তাহলে তো এরকম করে করে কিডনি ফেলিওর আস্তে আস্তে করে বাড়ছে আর কি, যেহেতু অন্যান্য ডিজিজের সাথে কিডনি ফেলিওরটা রিলেটেড। আচ্ছা, সাময়িকভাবে অনেক সময় কিডনি ফেলিওর হয়, আবার হচ্ছে স্থায়ীভাবেও হয়। সাময়িকভাবে যেটা কিডনি ফেলিওর সেটা হচ্ছে ধরেন ডিহাইড্রেশন হলো বা বেশি ব্লিডিং হলো, ডায়রিয়া হলো, লুজ মোশন হওয়ার পর আপনার অনেক বেশি পানি শূন্যতা হলো, অথবা আপনি একটা ব্যথার ওষুধ হঠাৎ করে একটা ব্যথার ওষুধ খেয়ে আসলেন, অথবা কোনো অ্যান্টিবায়োটিক, এইসব কারণে, অথবা ব্লিডিং হলো, সেপ্টিসেমিয়া হলো, ইনফেকশন হলো, হার্ট ফেলিওর হলো, এসব কারণে হচ্ছে সাময়িকভাবে কিডনি অকেজো হতে পারে। এটা হচ্ছে কিডনি অকেজো হলো, আমরা ডায়ালাইসিস লাগলে একটা দুটো ডায়ালাইসিস দিলাম অথবা মেডিকেল ম্যানেজমেন্ট করলাম, কিডনি আবার আগের জায়গায় ফিরে গেল। কিন্তু আমরা যেটা আজকে কথা বলছি সেটা স্থায়ীভাবে কিডনি অকেজো, যদি 3 মাস বা তার বেশি সময় কোনো একজন ব্যক্তির কিডনি ফেলিওর থাকে, সেটা বোঝা যাবে হচ্ছে অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও 30-এর উপরে থাকে, মানে প্রোটিন যাওয়ার মাত্রাটা যদি 30-এর উপরে থাকে, সিরাম ক্রিয়েটিন লেভেল যদি বেশি থাকে, নর্মাল সিরাম ক্রিয়েটিন হচ্ছে 1.2 1.2, তার উপরে 1.5 হয়ে গেলো, 2 হয়ে গেলো, 2.2 হয়ে গেলো, এটা থাকে। এবং আলট্রাসোনোগ্রাম করলে দেখা গেছে দুটা কিডনি ছোট হয়ে গেছে, অথবা কিডনির যে চেহারাটা সেটা ডিস্টর্টেড হয়ে গেছে, তখন বুঝতে হবে যে সেই পেশেন্টের কিডনি ফেল হয়েছে। এর বাইরে হচ্ছে ইজিএফআর যদি 60-এর নিচে নেমে যায়, 3 মাসের বেশি সময় যদি এটা থাকে, তাহলে তাকে আমরা স্থায়ীভাবে কিডনি অকেজো বলে থাকি। আচ্ছা, এক্ষেত্রে কি একটা কিডনি অকেজো হয়ে যায় না দুটো কিডনি না, একসাথে? সাধারণত দুটো কিডনি একসাথে অকেজো হয়। যখন ক্রনিক কিডনি ডিজিজ হয় তখন 2 কিডনি একসাথে অকেজো হয়। আমাদের আসলে নেফ্রোলজিস্ট যারা কিডনি রোগ বিশেষজ্ঞ, তাদের কাজটা আসলে হয় পেশেন্ট যত তাড়াতাড়ি আমাদের কাছে আসবে, আমরা তত তাড়াতাড়ি প্রোগ্রেশন অফ ক্রনিক কিডনি ডিজিজ, মানে কিডনিটা যে খারাপ হয়ে রুগী ডায়ালাইসিসে চলে যাচ্ছে, ওই জিনিসটা আমরা হল্ট করে দিতে পারি অথবা চেঞ্জ করতে পারি, যে হ্যাঁ প্রেশার ওয়েল কন্ট্রোল, ডায়াবেটিস ওয়েল কন্ট্রোল, কিডনির জন্য যেসব খাওয়া দাওয়া চলাফেরা মেনটেন করা উচিত, সেই জিনিসগুলি আমরা মেনটেন করে দিতে পারি। সেই ক্ষেত্রে কিডনির প্রোগ্রেশন অফ ক্রনিক কিডনি ডিজিজ, যেটা এন্ড-স্টেজ রিনাল ডিজিজে যায়, ডায়ালাইসিসে চলে যায়, সেই জিনিসটাকে আটকানো যায় আর কি। সেই জিনিসটাকে আটকানো যায় যদি পেশেন্ট সঠিক সময় আমাদের কাছে আসে এবং প্রোটিনুরিয়া দেখার সাথে সাথে, মানে কিডনি দিয়ে প্রোটিন যাচ্ছে, সেজন্য আমরা বলি যে 3 মাসে অ্যাটলিস্ট একবার অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও কিডনি দিয়ে প্রোটিন যাচ্ছে কিনা সেটা করে দেখা উচিত, এবং কিডনি দিয়ে যখনই প্রোটিন যাবে তখনই একজন কিডনি বিশেষজ্ঞ শরণাপন্ন হওয়া উচিত। আচ্ছা, এটা যদি দীর্ঘ সময় সে ডক্টরকে না দেখায় এবং তার কিডনি দিয়ে যদি প্রোটিন যায়, মানে যেই মাত্রাটা হচ্ছে তার জন্য ক্ষতিকর, তাহলে হচ্ছে তার কিডনি কি একেবারেই ফেলিওর হয়ে যাবে। এরকম অনেক রোগী আসে, সে কোনোদিন ডাক্তার দেখায় নাই, সে হঠাৎ করে অন্য অসুখের জন্য সে জানে ওনার টেস্ট করতে হবে, সে অন্য অসুখের জন্য অন্য ডক্টরের কাছে গেছে, তখন দেখা গেল তার ক্রিয়েটিনিন 6.5 7 এরকম হয়ে গেছে, ক্রিয়েটিনিনই বেশি হয়ে গেছে। তখন কিন্তু তাকে ওই অতগুলো ওষুধ দিয়ে আর প্রোগ্রেশন আটকানো যায় না, তাকে ডায়ালাইসিসে দিতে হয় আর কি। আমাদের যে 6.5 7 হয়ে গেলে কিন্তু ক্রিয়েটিনিনটা আর কমানোর লেভেলে নেওয়া যায় না, সেই ক্ষেত্রে ডায়ালাইসিস লাগে। আচ্ছা, ডায়ালাইসিসের বিষয়ে আসবো একটু, মানে ডায়ালাইসিস আসলে কতদিন দিতে হয়, কিভাবে দিতে হয়? ডায়ালাইসিস যেটা হচ্ছে, সেটা যদি ইজিএফআর, আমরা যেটা কিডনির ফাংশনের মাত্রাটা, সেটা নর্মাল হচ্ছে 125, রুগী সাধারণত আমাদের কাছে 60 40 35 এরকম এই ইজিএফআর এর মাত্রা এরকম হলে আসে। কোনো রুগী 30-এর নিচে, যেহেতু বোঝা যায় না 30-এর নিচে ইজিএফআর না নামলে তো রুগীর কোনো সিমটম আসে না, আসে রুগী বুঝতে পারে না, তো রুগী আসে 30-এর নিচে। যখন এটা 5-এ নেমে আসে তখন হচ্ছে আমরা এটাকে এন্ড-স্টেজ রিনাল ডিজিজ বলি, তো সেই ক্ষেত্রে ডায়ালাইসিস লাগে। ডায়ালাইসিস দেওয়ার নিয়ম হচ্ছে সপ্তাহে 3 দিন 3টা সেশন ডায়ালাইসিস দিবে, একদিন পর পর, বা শনি সোম বুধবার সপ্তাহে 3 দিন দিবে, 4 ঘন্টা করে এক একটা ডায়ালাইসিস হবে, টোটাল 12 ঘন্টা সপ্তাহে ডায়ালাইসিস দিতে হয়। আচ্ছা, ডায়ালাইসিস যদি না দেয়া হয় তাহলে কি পেশেন্ট ধীরে ধীরে অবস্থা আরো খারাপ হবে? পেশেন্ট সার্ভাইভ করতে পারবে না। ডায়ালাইসিস, অনেক রোগী আমাকে এসে বলে যে ম্যাডাম আমি ডায়ালাইসিস দিব না, আমার ডায়ালাইসিস ভয় লাগে, বা আমার ডায়ালাইসিস, আমার অমুক পেশেন্ট ডায়ালাইসিস আমি দেখছি ডায়ালাইসিস হয়ে খারাপ হয়ে গেছে, এটা হয়েছে। কিন্তু ডায়ালাইসিস না দিলে আলটিমেটলি সে বাঁচতে পারবে না, কারণ কিডনি তো তার ওয়েস্ট প্রোডাক্ট বের করতে পারছে না, পানি বের করতে পারছে না। তাহলে ডায়ালাইসিস না দিলে একটা সময় পরে তার শ্বাসকষ্ট হবে, সে অজ্ঞান হয়ে যাবে, খিঁচুনি হবে, এবং আলটিমেটলি ডায়ালাইসিস যদি দেয়া না হয় তাহলে সে মারা যাবে। জি, মানে ডায়ালাইসিস যখন চলে সেই সময় আসলে কিভাবে ট্রিটমেন্ট হওয়া উচিত কিংবা ঝুঁকি কি থাকা
থাকে আর কি পেশেন্টের, সেসব বিষয় নিয়ে কথা বলতে চাই। একটি বিরতিতে আমাদের যেতে হবে। হ্যালো ডক্টরে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হ্যালো ডক্টরে। আমাদের আজকের আলোচনার বিষয় দীর্ঘস্থায়ী কিডনি রোগ, কারণ, ঝুঁকি ও চিকিৎসা। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের কিডনি রোগ বিভাগের অধ্যাপক ডাক্তার নাজনীন মাহমুদ। বিরতির পর স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা ডায়ালিসিস নিয়ে কথা বলছিলাম, একটু হাইপারটেনশন নিয়ে কথা বলতে চাই। মানে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কি মানে মেডিসিনের ডক্টরের কাছে যাবে, না কিডনি ডক্টরের কাছে যাবে, নাকি হার্টের ডক্টরের কাছে যাবে? হ্যাঁ, আমাদের দেশে তো সাধারণত পেশেন্টরা বুঝতে পারে না কার কাছে যাবে। তো এবং রেফারেল সিস্টেমটা আমাদের দেশে খুবই কম, আমরা রেফারেল সিস্টেমটা নাই বললেই চলে। তো আমরা বেসিক্যালি মনে করি যেহেতু প্রেশারে পুরো রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন যে মেকানিজমটা যেটা প্রেশারকে কন্ট্রোল করে সেই জিনিসটা কিডনির ভিতরে আছে। কিডনির ভিতরে যেহেতু রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম আছে এবং কিডনি এই প্রেশার উঠা নামা বাড়া কমা সব কিছুতে হেল্প করে, কন্ট্রোল করতে হেল্প করে, তাহলে প্রেশারের রুগীদের কিডনির ডক্টরের কাছে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত, যাওয়া উচিত। কেন? যেহেতু কিডনি খারাপ হলে প্রেশার বাড়ে এবং প্রেশার বাড়লেও কিডনি খারাপ হয়, এবং প্রেশার বাড়লে যেটা হয় প্রোটিনুরিয়া হয়, কিডনি দিয়ে প্রোটিন যায়, এবং প্রোটিনুরিয়া থাকলে কিন্তু তার মানে কিডনি ফেলিওর হচ্ছে। তাহলে প্রেশার ওয়েল কন্ট্রোল একমাত্র অন্যান্য ডক্টরদের সাথে কিডনি বিশেষজ্ঞরা ভালো করতে পারে। এবং দেখা গেছে যে কিছু মানুষের, আর এরকম অনেক মানুষ আমাদের কাছে আসে, ইয়াং পেশেন্টরা, তাদের কোনোদিন প্রেশার ছিল না, হঠাৎ করে প্রেশার ধরা পড়ছে। তার সাধারণত কিডনি ফেলিওর হইলেই কিন্তু হঠাৎ করে প্রেশারটা ধরা পড়ে। এবং দেখা গেছে যে এরকম মানুষও আসে, সে একটা ওষুধ খাচ্ছে, তার প্রেশার কন্ট্রোল হচ্ছে না। তখন কিন্তু আমাদের কাছে আসলে বলে যে ম্যাডাম আমরা তো প্রেশার একটা ওষুধ খাচ্ছি, কন্ট্রোল হচ্ছে, 2 বেলা খাচ্ছি, তাও কন্ট্রোল হচ্ছে না, 180 বা 110 প্রেশার থেকে যাচ্ছে, কোনোভাবেই প্রেশার কন্ট্রোল হচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু ধরে নিতে হবে যে তার কিডনি ফেলিওর হয়েছে। এবং সেই ক্ষেত্রে আমরা 2, 3টা 4টা এরকম ওষুধ দিয়েও, 2 বেলা ওষুধ দিয়ে প্রেশার কন্ট্রোল করাটা খুব জরুরি। কারণ প্রেশার কন্ট্রোল না হলে প্রোটিনুরিয়া বাড়বে, কিডনি খারাপ হবে এবং ফেলিওর অ্যাগ্রাভেট করবে। আর প্রেশারটা কন্ট্রোল করা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। প্রেশার আর কারো যদি একই সাথে মানে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস থাকে তারা তো আরো গুরুত্বপূর্ণ, তার ডায়াবেটিসও কন্ট্রোল করতে হয়। ম্যাক্সিমাম কিডনির পেশেন্টদের কিন্তু উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস একসাথে থাকে। দেখা যাচ্ছে তার 2টা অসুখ আছে, তার সাথে হার্ট ফেলিওর আছে, তার ইসকেমিক হার্ট ডিজিজ আছে, তার হয়তো হার্টে পিসিআই স্টেন্ট করা আছে, একটা রিং বসানো আছে, বাংলা ভাষায় যেটা বলে, রুগীরা যেটা বলে আমার রিং পরানো হচ্ছে। সেই সব পেশেন্টরা কিন্তু অনেক ভালনারেবল থাকে, তাদেরকে ম্যানেজ করাটা এটা খুব টাফ। এবং এটা সব ওষুধ যদি ওয়েল কন্ট্রোল না থাকে তাহলে রুগীর কিডনি দ্রুত খারাপ হয়। ও, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, ডায়ালিসিস যাদের আপনারা দেন, এই সময় কি পেশেন্টের পার্শ্ব প্রতিক্রিয়া কোনো কিছু থাকে? ডায়ালাইসিস সাধারণত আমরা কি পেশেন্টকে বাঁচানোর জন্যই দিই, কিন্তু ডায়ালাইসিস অ্যাডিকুয়েট ডায়ালাইসিস হওয়াটা এবং ভালো সেন্টারে ডায়ালাইসিস হওয়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ডায়ালাইসিস করতে যে দেখা গেছে যে অনেক সময় ব্লাড ট্রান্সফিউশন দিতে হয়, বা ডায়ালাইসিস সেন্টার থেকে অথবা ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে হেপাটাইটিস বি পজিটিভ হয়ে গেলো, হেপাটাইটিস সি ভাইরাস পজিটিভ হয়ে গেলো, এরকম সাধারণত ব্লাড ট্রান্সফিউশন যারা রক্ত তৈরি হয় ইনজেকশন ব্যবহার না করে রক্ত দেয়, ফ্রিকুয়েন্টলি রক্ত দেয়, তাদের কিন্তু হেপাটাইটিস বি সি ট্রান্সফিউশন হতে পারে। এবং পরবর্তীতে তার এই ডায়ালাইসিস দিতে যেহেতু ব্লাড ট্রান্সফিউশন হয়েছে, তার বিএসি পজিটিভ হতে পারে। ডায়ালাইসিস অবস্থায় রুগী অজ্ঞান হতে পারে, একটা হার্ট অ্যাটাক হতে পারে, রুগীর ফ্লুইড ব্যালেন্স ডিসব্যালেন্স হতে পারে। কিন্তু আমরা সাধারণত যেহেতু ওখানে সিস্টাররা ওয়েল ট্রেন থাকে এবং ডক্টর থাকে, এটা তো মানে এটা সমন্বয় করে আমরা পেশেন্টদেরকে ডায়ালাইসিস দিই। এবং ডায়ালাইসিস পেশেন্টের যে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, সেগুলো খারাপ হলেও সঙ্গে সঙ্গে এটা তো মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এবং মাল্টিডিসিপ্লিনারি হসপিটালগুলিতে হয়, সঙ্গে সঙ্গে আমরা পেশেন্টকে শিফট করে দিই, খারাপ হয় আইসিতে শিফট করে দিই, সিসিতে শিফট করে দিই, এবং ইনস্ট্যান্ট ওখানে ম্যানেজ করার ব্যবস্থা ওখানে আছে। যেমন প্রেশার বাড়লে প্রেশার কমানোর জন্য ওষুধ দিই, প্রেশার কমে গেলে প্রেশার বাড়ানোর জন্য নর্মাল স্যালাইন দিই, এই জিনিসগুলো করে দিই আর কি ডায়ালাইসিস অবস্থায়। একজন পেশেন্ট কতদিন ধরে ডায়ালাইসিস নিতে পারে, মানে কতদিন ভালোও থাকতে পারে? যদি পেশেন্ট ডায়াবেটিস এবং প্রেশার ওয়েল কন্ট্রোল থাকে, হার্টের বড় হার্ট ফেলিওর অথবা ইসকেমিক হার্ট ডিজিজ অথবা সিএবিজি হয়েছে, হার্টের একটা অপারেশন হয়েছে, এরকম বড় ঝামেলা না থাকে, তাহলে অনেক দিন 20 থেকে 25 বছর পর্যন্ত ডায়ালাইসিস দিয়ে রুগী বেঁচে থাকতে পারে, মানে সমস্যা হয় না। কিন্তু যাদের হার্ট ফেলিওর থাকে এবং যাদের হার্টের একটা সিএবিজি ওপেন হার্ট সার্জারি হয়েছে, যাদের স্টেন্টিং আছে, ইসকেমিক হার্ট ডিজিজ আছে, ডায়ালাইসিসের পেশেন্টরা ডায়ালাইসিস দেওয়ার জন্য মারা যায় না, ডায়ালাইসিসের পেশেন্টরা মারা যায় বেসিক্যালি হার্ট ফেলিওর হয়ে। আচ্ছা, সেই ক্ষেত্রে একটু ট্রান্সপ্লান্টের বিষয় আসতে চাই। যদি কোনো পেশেন্ট মনে করে যে হচ্ছে দীর্ঘদিন ডায়ালাইসিস না নিয়ে ট্রান্সপ্লান্টে যাবে, সেই ক্ষেত্রে কি সম্ভব? তো সাধারণত ট্রান্সপ্লান্ট আমরা তাদেরকেই করি যারা হচ্ছে ইয়াং পেশেন্ট,
মানে 60 বছরের পরে ট্রান্সপ্লান্টটা আমরা প্রেফারেবল মনে করি না। আমরা রুগীদেরকে বলি যে আপনার 70 বছর বয়স হয়ে গেছে, এখন আপনার জন্য ট্রান্সপ্লান্টটা বেস্ট অপশন না। আপনি যতদিন বেঁচে থাকবেন, 10 বছর বাঁচেন, 15 বছর বাঁচেন, আপনার জন্য হচ্ছে ডায়ালাইসিস বেস্ট অপশন। আর ট্রান্সপ্লান্ট হচ্ছে 60 বছরের নিচে যাদের বয়স, এবং তারা যদি তাদের বাবা মা, ভাই বোন, মামা, চাচা, খালা, ফুপু, মামাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন, ভাই, এদের মানে আপন আত্মীয় স্বজনের যদি কিডনি জোগাড় করতে পারে, তাদের সাথে যদি ওয়েল ম্যাচ হয়, তাহলে ট্রান্সপ্লান্ট হচ্ছে বেস্ট অপশন। মানে আপনি যে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি 3টা অপশনের মধ্যে, একটা হিমোডায়ালাইসিস, একটা ট্রান্সপ্লান্টেশন, একটা পেরিটোনিয়াল ডায়ালাইসিস, বেস্ট অপশন হচ্ছে ট্রান্সপ্লান্টেশন। এবং ইয়াং পেশেন্ট, যদি ইয়াং পেশেন্টদের তাদের দীর্ঘজীবন দিতে চান, তাহলে তাদের রেনাল ফাংশন, তার হচ্ছে হরমোনাল সব ফাংশনগুলি, সব ফাংশন আপনি হচ্ছে রিপ্লেস করতে পারবেন ট্রান্সপ্লান্টের মাধ্যমে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনারা বলছেন ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে হচ্ছে আপনারা ট্রান্সপ্লান্টে বেশি যাচ্ছে, 60 বছরের নিচে যাদের 60 বছরের নিচে। আচ্ছা, কিডনি এমনি নর্মালি আমরা হয় না যে কিডনি যাতে আক্রান্ত না হয়, ভালো থাকার জন্য আসলে কি করা উচিত, ব্যায়াম, খাওয়া দাওয়া, এইসবে কোনো পরামর্শ আছে কিনা আপনার? ধন্যবাদ। কিডনি খারাপ হওয়া আটকাতে হলে যাদের প্রেশার আছে তারা প্রেশার ওয়েল কন্ট্রোল হতে হবে। একটা প্রেশার ওষুধে প্রেশার কন্ট্রোল না হলে তাকে 2টা অথবা 3টা ওষুধ 2-3 বেলা খেতে হবে। এবং প্রেশার যাদের কন্ট্রোল হচ্ছে না, তাদেরকে সঙ্গে সঙ্গে কিডনি বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। ডায়াবেটিস যাদের আছে, তাদের HbA1c এর মাত্রা 6%-এর মধ্যে থাকতে হবে, এবং প্রতি 3 মাস পর পর একটা অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও করাতে হবে প্রোটিন যাওয়ার মাত্রা দেখার জন্য। এটা প্রেশারের পেশেন্টের জন্য একই কথা, অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিওটা দেখতে হবে। প্রোটিন যাওয়া যদি বেশি থাকে, তাহলে কিডনি বিশেষজ্ঞের শরণাপন্ন হবে। এবং যারা ধূমপান করে, ধূমপান কিন্তু কিডনি খারাপ করে, ধূমপানটা বন্ধ করতে হবে। অ্যালকোহল যারা নিচ্ছে, তাদের অ্যালকোহল খাওয়া বন্ধ করতে হবে, এবং রেগুলার এক্সারসাইজ করতে হবে। রেগুলার এক্সারসাইজ কিন্তু মানে হচ্ছে আপনি ডেইলি আধা ঘন্টা করে হাঁটবেন, সপ্তাহে 7 দিন অথবা 6 দিন আধা ঘন্টা করে হাঁটবেন, এবং সেটাতে কিডনিতে ব্লাড ফ্লো বাড়ায়, এবং ব্লাড ফ্লোটা বাড়লে কিডনি ভালো থাকে। এবং খাওয়া দাওয়ার মধ্যে প্রোটিন খাওয়ার পরিমাণটা আমাদের সীমিত করতে হবে। সাধারণত আমার যত কেজি ওজন তত গ্রাম প্রোটিন। আমার ওজন যদি 50 কেজি হয়, তাহলে আমাকে 50 গ্রাম প্রোটিন খেতে হবে। যদি 80 কেজি হয়, তাহলে 80 গ্রাম প্রোটিন খেতে হবে। প্রোটিনের মাত্রাটা লিমিট করতে হবে, এবং লবণাক্ত খাবারটা পরিহার করাটাই ভালো। যেমন অনেকের অনেক লবণাক্ত খাবার খাওয়ার অভ্যাস থাকে, চিপস, তারপরে চিজ, তারপরে হচ্ছে বাদাম, লবণ মিশিয়ে খাওয়া। লবণাক্ত খাবার যতদূর সম্ভব পরিহার করতে হবে, এবং ব্যালেন্স ডায়েট মানে ডেইলি ফল খেতে হবে, সবজি খেতে হবে। পানির মাত্রাটা সাধারণত আমরা বলি হচ্ছে আর 10 থেকে 12 গ্লাস ডেইলি পানি খেতে হবে। অনেকে প্রচুর পানি খায়, বলে যে কিডনি ভালো থাকে, প্রচুর পানি খেলে কিডনি ভালো থাকে, এটা ভুল কথা। পানি খাওয়ার মাত্রা হচ্ছে 3.5 থেকে 4 লিটার। গরমকালে একটু বেশি খেতে পারে, চাইলে 4.5 লিটার পর্যন্ত খেতে পারে। এবং কিডনি ফেলিওর হলে পানির খাওয়ার পরিমাণটা কমিয়ে দিতে হবে। সুস্থ স্বাভাবিক মানুষ 12 থেকে 14 গ্লাস পর্যন্ত পানি, 3.5 থেকে 4 লিটার পর্যন্ত পানি খেতে হবে। কিডনি ফেলিওর হলে তো পেশেন্ট বুঝতে পারে না। কিডনি ফেলিওরে পেশেন্ট বুঝতে পারে না। ওই যে বললাম, EGFR 30-এর নিচে না নামলে কোনো সিমটমই আসে না। যেমন সিমটমগুলি আমরা কি বলি, পায়ে হাতে পানি আসে, রাত্রে বারবার ঘুম থেকে উঠছে প্রস্রাব করার জন্য, তার প্রস্রাবে ফেনা যাচ্ছে। প্রস্রাবে ফেনা যাওয়াটা তো খুব ইম্পর্টেন্ট একটা সাইন, এবং প্রস্রাবে ফেনা গেলে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে যে প্রস্রাবে প্রোটিন যাচ্ছে কিনা। এটা কিন্তু একটু খুব আর্লি সাইন, এবং খুব আর্লি প্রস্রাবে প্রোটিন যাওয়াটা আর্লি আসে। কিডনি অনেক দূর পর্যন্ত ফেলিওর হয়ে যাওয়ার আগে কিন্তু প্রোটিনটা আসে। সেজন্য আমরা প্রোটিনের উপর খুব বেশি গুরুত্ব দিই, যে প্রোটিনুরিয়াটা যদি আটকানো যায় ওষুধ দিয়ে, সাধারণত এসি ইনহিবিটর, ARB কতগুলো ওষুধ আছে, সেই ওষুধগুলো দিয়ে প্রোটিন যাওয়াটাকে আটকানো যায়। যদি আটকানো যায়, তাহলে কিডনি ফেলিওরটাকে, প্রোগ্রেশনটাকে আটকানো যাবে। আচ্ছা, আমার সবশেষ একটা প্রশ্ন, ডায়ালাইসিস এটা কি ঢাকা ছাড়াও সারা দেশে আসলে এই ব্যবস্থা? সারা দেশে ডায়ালাইসিস আছে, কিন্তু আমাদের আরও বেশি, যেমন জেলা সদর হসপিটালগুলিতে ডায়ালাইসিস নাই। এখন ডায়ালাইসিস থাকলেই শুধু হবে না, মানে ডায়ালাইসিস মেশিন এটা না তো যে আপনি কয়েকটা ডায়ালাইসিস মেশিন কিনে বা আপনি দান করে একটা দিয়ে দিবেন, ডায়ালাইসিস সেন্টার খুলে ফেলেন, না, সেটা না। আমাদের দেশে কিডনি রোগ বিশেষজ্ঞের সংখ্যাই খুব বেশি কম। যেমন এই 18.5 কোটি মানুষের জন্য কিডনি রোগ বিশেষজ্ঞ হার্ডলি 300 জন বা 350 জনের মতো আছে। তো এই কিডনি রোগ বিশেষজ্ঞ তো একজন ওটার সাথে থাকতে হবে, মানে ওই সেন্টারের আশেপাশে একজন কিডনি রোগ বিশেষজ্ঞ থাকতে হবে, যাতে রুগী খারাপ হলে ওই কিডনি রোগ বিশেষজ্ঞ অ্যাটলিস্ট ডেকে আনা যায়, এবং এই রুগীগুলিকে ওই কিডনি রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হয়, মাসে হোক, 6 মাসে হোক, 3 মাসে হোক।